শ্রী শ্রী কৈবল্য ধাম, অপূর্ব সুন্দর শান্তির জায়গা। এই রাম ঠাকুরের আশ্রমেই আজকে আমাদের গন্তব্য। একদম কলকাতার মাঝে অবস্থিত এই মন্দিরে আসাটাও যেমন সহজ, তেমন এখানে আছে বিনামূল্যে থাকার ব্যবস্থা, সাথে আছে বিনামূল্যে চিকিৎসারও ব্যবস্থা। এছাড়া তোমাদের সাথে আজ শেয়ার করব এখানে ভোগ প্রসাদের মূল্য কত, কবে বিনামূল্যে ভোগ খাওয়ানো হয়, পুজো কখন দিতে পারবে, মন্দির কখন কখন খোলা থাকে, গুরুদেবের দীক্ষা নিতে গেলে কোথায় যোগাযোগ করতে হবে। সাথে আরো জেনে নেব শ্রী শ্রী রাম ঠাকুরের জীবনের কিছু বিশেষ মুহূর্তের কথা। চলো তাহলে আর দেরি না করে ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করা যাক। চলে এসেছি রাম ঠাকুরের আশ্রম তথা কৈবল্য ধামের একদম মেন গেটের সামনে। জায়গাটা যাদবপুর, তাই এখানে আসাটাও ভীষণ সহজ। অনেক রকম ভাবেই এখানে খুব সহজেই আসা যায়, তবে সেগুলো একটু বাদে বলছি। তার আগে গেটের উল্টো দিকে পার্কিংটা একটু দেখাই তোমাদের। কৈবল্য ধামের নিজস্ব পার্কিং এটা, তাই এখানে গাড়ি রাখতে কোনোই টাকা পয়সা লাগে না। পার্কিং স্পেসটা বেশ ভালোই বড়, তাই কার বা বাইক নিয়ে আসলে গাড়ি রাখতে কোনোই অসুবিধা হবে না। আশ্রমে ঢোকার মেন গেটের পাশে আছে এরকম অস্থায়ী কিছু ফুলের দোকান, আর পাশেই আছে মিষ্টির দোকান, তাই পুজো দেওয়ার জন্য ফুলমালা মিষ্টি কেনার কোনোই অসুবিধা নেই। এবং মেন গেট লাগোয়া দুটি এরকম দোকান আছে, যেখানে রাম ঠাকুরের ফটো, বাবা লোকনাথের ফটো সহ আরো অনেক ধর্মগুরুদের ফটোও পেয়ে যাবে। মন্দির চত্বরে ঢুকেই অনুভব করতে পারবে একটা সুন্দর মনোরম পরিবেশ। আছে খোলামেলা বেশ বড় একটি প্রাঙ্গণ ও ফুল গাছের বাগান, আর বাঁদিকে বেশ সুন্দর মূল মন্দিরটি অবস্থিত। চলো মন্দিরের ভেতরে প্রবেশ করি। মেন গেটের বাঁদিকে বিনামূল্যে জুতো রাখার ঘর থাকলেও আজ সেটা সম্পূর্ণ ভর্তি থাকায় ভক্তরা মন্দিরে ঢোকার পথেই জুতো খুলে রেখেছে দেখছি। এখানে তোমাদের মন্দিরের টাইমিংটা একটু বলে দিই। এই রাম ঠাকুরের আশ্রম খোলা থাকে প্রতিদিন সকাল 8টা থেকে দুপুর 1টা অবধি, আবার বিকেল 3:30 থেকে রাত 9টা অবধি। আর পুজো দিতে গেলে ফুল, মালা, মিষ্টি মন্দিরের পুরোহিতের কাছে জমা দিতে হবে সকাল 9:30 থেকে 11:30টার মধ্যে। তারপর ঠাকুরকে ভোগ নিবেদন করার পর বেলা 12টার সময় শান্তির জল দেওয়া হয়। এখন এত ভিড়ের মধ্যে ঠাকুরের দর্শন তোমাদের ভালো করে করাতে পারলাম না, তবে একটু পরেই কাছ থেকে আরো ভালো করে দেখাবো, তাই ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। চলে এলাম পাশেই এই বিশাল নাট মন্দিরটাতে। চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন ও কি সুন্দর সুসজ্জিত। এখানে একটা বেশ সুন্দর তুলসী মঞ্চও করা আছে রেলিং দিয়ে ঘেরা। এছাড়া তুলসী মঞ্চের পাশেই আছে একটি কক্ষ, যেখানে রাখা আছে রাম ঠাকুরের ফটো, এবং এখানেও নিত্য পুজো করা হয়। মূল মন্দির বন্ধ থাকলে ভক্তরা এখানে এসেও গুরুদেবকে দর্শন করে। চলো এবার মন্দিরের একটু বাইরের দিকটা ঘুরে আসি। চোখে পড়লো একটা সাইনবোর্ড, যেখানে লেখা আছে সকল দর্শনার্থীদের উদ্দেশ্যে এই মন্দিরের কিছু নিয়মাবলী। পাশে আছে একটা বেল গাছ এবং গাছের গোড়াটা সুন্দর করে বাঁধানো। আর এখানে আছে বাবা ভোলে মহেশ্বর। এখানেই সবাই মূলত ধূপকাঠি মোমবাতি জ্বালায়। কিছুদিন আগে তোমাদের সাথে শেয়ার করেছি জলের ওপর অবস্থিত স্বর্ণ মন্দিরের ন্যায় এক অপূর্ব সুন্দর মন্দির তথা আশ্রমের ভিডিও। সেটা যদি না দেখে থাকো তাহলে বলবো অবশ্যই দেখে নিও, নিচে ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওটার লিংক দেওয়া রইল। এই কৈবল্য ধামে একটি লাইব্রেরিও আছে, এবং সেটি কবে কখন কখন খোলা থাকে সেটা তো লেখা আছে, দেখতেই পাচ্ছ। আর আছে সবার জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা, মানে এটি একটি দাতব্য চিকিৎসালয়। রবিবার বাদ দিয়ে সপ্তাহের প্রতিদিনই বিকেলের দিকে এটি খোলা থাকে। হোমিওপ্যাথি ও অ্যালোপ্যাথি দু ধরনেরই চিকিৎসা হয় এখানে। যদি কখনো দরকার হয় তাহলে যাওয়ার আগে অবশ্যই একবার স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে নিও। পাশেই আছে টোটাল 4টে কুপন কাউন্টার। এখান থেকেই ভোগ প্রসাদের কুপন কাটতে হয় সকাল 9টা থেকে 11:30টার মধ্যে। কুপনের দাম 60 টাকা, আর যদি ভোগ প্রসাদ বাড়ি নিয়ে যেতে চাও তাহলে লাগবে 120 টাকা। চেয়ার টেবিলে বসিয়েই এখানে ভোগ প্রসাদ খাওয়ানো হয়, এবং ভোগ বিতরণ শুরু হয় বেলা 12:30 থেকে।
অক্ষয় তৃতীয়ার দিন রাম ঠাকুরের তিরোধান দিবস, তাই প্রতি বছর অক্ষয় তৃতীয়ার দিন বিনামূল্যে সবাইকে ভোগ প্রসাদ খাওয়ানো হয়। সেদিন কাউকেই কুপন কাটতে হয় না। মূল মন্দির লাগোয়া এই যে বিশাল বিল্ডিংটা দেখছো, এটা হলো এখানকার অতিথি নিবাস। নিচে আছে অফিস ঘর ও ভোগ খাওয়ানোর হল ঘর, আর উপরের ফ্লোরগুলো অতিথি নিবাস। থাকা যায় একদম বিনামূল্যে। তবে কলকাতাবাসীদের এখানে রুম দেওয়া হয় না। অনেক দূর দূর থেকে যারা আসবেন, যেমন আসাম, ত্রিপুরা বা নর্থ ইস্ট সাইড থেকে যারা আসবেন, তাদেরকে এখানে থাকতে দেওয়া হয় বিনামূল্যে। তবে তার জন্য অবশ্যই কোনো রাম ঠাকুরের আশ্রম থেকে লিখিত অনুমতি নিয়ে এখানে দেখাতে হবে। আর কন্ট্যাক্ট নাম্বারটা তো দিয়েই রাখলাম ওনাদের সাথে কন্ট্যাক্ট করে নেওয়ার জন্য। বলা হয়নি এখান থেকে শ্রী শ্রী রাম ঠাকুরের দীক্ষাও নেওয়া যায়। কেউ যদি দীক্ষা নিতে ইচ্ছুক থাকেন তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে কল করে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে নিতে হবে। দেখলাম মন্দিরের পুরোহিত তুলসী মঞ্চে এসে পুজো করছেন। ভালো করে দেখাই তোমাদের একটু। এটা দেখতে দেখতে এবার বলি, এই কৈবল্যধামে তোমরা আসবে কি করে। এই জায়গাটা হলো যাদবপুর, তাই ট্রেনে করে আসলে নামতে হবে যাদবপুর স্টেশনে। তারপর 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে রিক্সা করে 30 টাকা ভাড়ার বিনিময়ে 10 মিনিটেই চলে আসতে পারো এখানে। এছাড়া শিয়ালদা থেকে বাসও আছে যাদবপুর 8B বাস স্ট্যান্ড আসার জন্য, যেমন 45, K8, K9। এছাড়া হাওড়া থেকেও E1, C5, S5, AC5 বাসগুলো ধরে তোমরা যাদবপুর 8B বাস স্ট্যান্ড চলে আসতে পারো। তারপর সেখান থেকে পায়ে হেঁটে 10 মিনিটের হাঁটা পথ, বা অটোও পেয়ে যাবে, যা কিনা আশ্রমের গেটের সামনেই নামাবে। ভাড়া পড়বে 10 টাকা। মেট্রো করে আসতে হলে মহানায়ক উত্তম কুমার বা টালিগঞ্জ স্টেশনে নেমে ধরতে হবে যাদবপুর যাওয়ার অটো। এখন বাজে বেলা 12টা 10। দেওয়া হচ্ছে শান্তির জল। তারপর দেওয়া হলো পুজোর ফুল। আমিও পেয়ে গেলাম গুরুদেব রাম ঠাকুরের পায়ের ফুল। এটাই মন্দিরের মূল গর্ভগৃহ। রাম ঠাকুর ছিলেন 19 শতকের একজন হিন্দু ধর্মগুরু ও সাধক। 2রা ফেব্রুয়ারি 1860 সালে তিনি জন্মগ্রহণ করেন। নাম রাখা হয় রামচন্দ্র চক্রবর্তী। পিতা তন্ত্রসাধক ছিলেন বলে বালক বয়সেই রামায়ণ, মহাভারত ও পুরাণ চর্চায় তিনি গভীর মনোযোগী হয়ে ওঠেন। মাত্র 8 বছর বয়সে রাম ঠাকুর তার পিতাকে হারান। তারপর 1872 সালে সকলের অজ্ঞাতে অজানাকে জানার লক্ষ্যে গৃহত্যাগী হন। কিশোর শ্রী শ্রী রাম ঠাকুর গুরুর নির্দেশে পাহাড় মরুপথ পেরিয়ে গভীর অরণ্যের নিরালায় বহু বছর তপস্যা করেন এবং তপস্যারত মুনিদের সেবা পূজায় সময় কাটিয়ে তিনি অষ্টসিদ্ধির অর্জন করেন। এরপর গুরুর নির্দেশে লোকালয়ে ফিরে মানব সেবায় নিয়োজিত হন। তার কাছে জাতি, ধর্ম, বর্ণ, সূচি অসুচির কোনোই ভেদ ছিল না। সব ঘটনাই তিনি নিরপেক্ষ দৃষ্টিতে ব্যাখ্যা করে ভক্তদের বোঝাতেন। শ্রী শ্রী রাম ঠাকুরের নির্দেশে বাংলাদেশের চট্টগ্রামে 1930 সালে কৈবল্যধাম আশ্রম এবং 1942 সালে দক্ষিণ কলকাতার যাদবপুরে এই কৈবল্যধাম আশ্রম তৈরি হয়। 1949 সালের 1 মে অক্ষয় তৃতীয়ার পুণ্যলগ্নে অগণিত ভক্তকে চোখের জলে ভাসিয়ে প্রায় 90 বছর বয়সে শ্রী শ্রী রাম ঠাকুর পরলোক গমন করেন। পাশেই আছে রাম ঠাকুরের শয়নকক্ষ, আছে ওনার ব্যবহৃত কিছু আসবাবপত্র। নাট মন্দিরে দেখলাম ভক্তরা অনেকেই মিলে নাম সংকীর্তন করছেন, খুব সুন্দর। বেলা হয়েছে, ভোগ প্রসাদ বিতরণও শুরু হয়ে গেছে, তাই এবার আমিও চললাম ভোগ প্রসাদ গ্রহণের উদ্দেশ্যে। বলা হয়নি কুপন কেটে বসিয়ে ভোগ খাওয়ানো ছাড়াও মন্দিরে আগত সকল ভক্তবৃন্দদের জন্য শালপাতার বাটিতে করে প্রতিদিন বিনামূল্যে খিচুড়ি প্রসাদ দেওয়া হয় বেলা 12:30 নাগাদ। মন্দির চত্বরেই আছে এরকম অনেকগুলো জলের কল হাত ধোয়ার জন্য, ও তার পাশেই আছে পানীয় জলের ব্যবস্থা।
লাইন করে ঢুকে পড়লাম ভোগ খাওয়ার ঘরে। এরকম দুটো হল রুমে কয়েকশো মানুষ একসঙ্গে বসে এখানে ভোগ খেতে পারে। প্রথমে এলো ভাত, তারপর এলো শুক্তো, তারপর এলো ডাল, এরপর এলো বেগুন ভাজা, কখনো কখনো আলু ভাজাও দেওয়া হয়। তারপর আসলো পনির, আলু ও গাজরের তরকারি। এই পনিরের তরকারি সহ সব রকম পদই দুবার করে পরিবেশন করা হয়, শুধু লাস্টে দেওয়া পায়েস ও মিষ্টিটা রিপিট করা হয় না। অপূর্ব সুন্দর ভোগ প্রসাদ গ্রহণ করে এবার বাড়ি ফেরার পালা। আশা করি যাদবপুরে অবস্থিত এই কৈবল্যধাম সম্পর্কে সকল তথ্য তোমাদের দিতে পেরেছি। তাও যদি কারোর কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি নিশ্চয়ই রিপ্লাই দেবো। তোমরা কি কখনো এসেছো এখানে? কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে দিও সকলের সাথে। আর আজ প্রথমবার যারা আমার ভিডিও দেখছো তারা তো আশা করি এতক্ষণে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেই নিয়েছো। আজকের মতো তাহলে টাটা।